আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 3 তে চলে আসছি এবং চ্যাপ্টার 3 এর গুরুত্বপূর্ণ যে থিওরামগুলো, আমি আবারও বলছি, গুরুত্বপূর্ণ থিওরাম হচ্ছে আপনাদের বইয়ের, এটা হচ্ছে সায়েন্স বি বইয়ের থিওরাম 1, থিওরাম 3, থিওরাম 4 মানে 4 এবং থিওরাম 8। এই চারটা থিওরাম আপনারা পড়ে যেতে পারেন। সো এই চারটা থিওরামের বেসিক কিন্তু এই 1 নাম্বারটা। সো এই 1 নাম্বার থিওরামটা আমি আপনাদেরকে পড়াবো, বাকি 3টা থিওরাম আপনারা নিজেরা দেখবেন। এবং এই চ্যাপ্টারের আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। যদি কোনোভাবে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, তাহলে সেটা আপনার ঘ বিভাগে আসবে এবং সেটা 10 নম্বরের জন্য আসবে। তার মানে ম্যাথগুলো একটু বড়। সো ম্যাথগুলো একটু বড়, ঠিক আছে, এই কথাটা বোঝার জন্য আপনার এই থিওরামটা ভালো করে মনে রাখতে হবে। তো এই চ্যাপ্টারের যত অঙ্কগুলো আমরা করব, প্রত্যেকটা মূলত এই থিওরামের উপর বেস করে, অর্থাৎ এই লাইনটার উপর বেস করেই হবে। তো আমরা এই লাইনটার উপর যেহেতু অঙ্কগুলো হবে, আমরা এই লাইনটাকে একটু ভালো করে একটু এক্সপ্লেন করি। আপনাদের একটু সময় নিচ্ছি, আপনারা কিছু সময় আমাকে দেন, বিকজ আমরা আসলে শিখতে আসছি। যদি আপনি শিখতেই আসেন, তাহলে আপনি আমাকে সময় দেওয়া লাগবে। আর যদি মনে করেন আপনি পরীক্ষায় পাশ করতে আসছেন, তাহলে ভাই আপনি স্কিপ করে যান, আপনি শুধু যেখান থেকে থিওরামটা আছে শুরু, সেখান থেকে শুরু করেন। বাট আমি আপনাকে বলবো, আপনি যদি বুঝতে চান একবার পড়েন, আর যদি আপনি মুখস্থ করতে চান তাহলে বারবার পড়েন। তো বারবার পড়েন, সেক্ষেত্রে আপনার বোঝার দরকার নেই, কি বলতেছে শোনারও দরকার নেই, জাস্ট বারবার পড়েন, মুখস্থ হয়ে যাবে। বাট আপনি বুঝতে যদি চান তাহলে একবার পড়েন, তারপর একটু ভাবেন এবং সেটা আমার সাথে একটু মিলান, আমি কি বলতে চাই। আপনি আমার কথার সাথে যদি মিলাইতে পারেন, তাহলে আপনার এটা বুঝতে অসুবিধা হবে না তো ভাই। তাহলে আপনি একটু সময় দিতে হবে, হ্যাঁ। সো সময় দেন। আর আপনাদেরকে আরেকটু বলি, আপনারা বেশ কিছু মানুষ দেখি এখানে ক্লাস দেখেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইবও করেন না, আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না, যেটা হয়। তো এটা করার পরে যেটা হয়, আমাদের হচ্ছে ইউটিউবটা আপনাদের কাছে গ্রো হয় না। অর্থাৎ ইউটিউবের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমে আপনারা যদি আসলে সাড়া না দেন, আপনারা যদি ইন্টারেক্ট না করেন আমার সাথে, তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলটা তো গ্রো হয় না। তো আপনাদের আশেপাশের মানুষজনের সাথে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে আপনার কোন জায়গাটাতে খারাপ লাগছে বা কোন জায়গাটা আপনার ভালো লাগছে, অনুভূতিগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন। যদি আসলে এগুলা করলে হয় কি, আমার আমার কাছেও মনে হয় যে আমি আসলে কি করতেছি বা আমার কি করা উচিত, আমি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আর বিপরীত দিকে মনে হবে যে আমি যে কষ্ট করতেছি সেটা তো না, ওরা তো ভালোই অ্যাপ্রিসিয়েট করছে বা ওদের উপকার হচ্ছে, এই ব্যাপারগুলো আমি ফিল করতে পারবো। সো ইউটিউবও আপনার গ্রো হইলো আর আপনাদের সাথে ইন্টারেক্টও হইলো। আপনারা যতটুকু পারেন শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর লাইক যদি পারেন অবশ্যই করবেন। এগুলা করতে আপনাদের আসলে খুব একটা কষ্ট হয় না। এগুলা করলে হবে কি, ইউটিউব চ্যানেলটা গ্রো হবে। সো এটা আপনাদের কাছে বলা, বাট আগে বলি নাই, এখন থেকে বলবো প্রতি ভিডিওতেই। বিকজ ইউটিউবের অ্যালগোরিদম আসলে এগুলা চাই যে আপনি ইউটিউব কাজ করবেন বা আপনি ইউটিউবে সবার কাছে পৌঁছাইতে চান, সেক্ষেত্রে আপনার ইউটিউবে যারা কানেক্ট আছে তারা কি আপনার সাথে ইন্টারেক্ট করে কিনা। সো এই জায়গাটা আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে। আপনার এইখানে আসলে আপনি যদি আমার থিওরামটা শিখতে যদি 20 মিনিট টাইম দেন, তো আপনি আধা আধা মিনিট 30 সেকেন্ড একটু কমেন্ট বক্সে সময় দেন, কমেন্ট করেন আপনার কি কেমন লাগলো, কি হলো, কোন জায়গায় সমস্যা হলো, একটু মতামত দিয়ে যান। একটু কৃতজ্ঞতা তো স্বীকার করতেই হবে, তাই না? সো এই জায়গাগুলো একটু ক্লিয়ার করবেন। আমি একটু সময় নিয়ে ফেললাম, এবার একটু খেয়াল করেন। প্রত্যেক অভিসারী অনুক্রম সীমায়িত। আমাদের প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করতে হবে। অভিসারী মানে কি? অভিসারী মানে হচ্ছে কনভার্স করবে, কনভার্স। তো কনভার্স মানে কি? কনভার্স মানে আমরা লিমিটিং ভ্যালু নির্ণয় করছিলাম না, লিমিটিং ভ্যালু। তার মানে কনভার্স মানে হচ্ছে অনুক্রমের সীমা থাকবে। কি থাকবে? সীমা থাকবে। তাহলে কনভার্স মানে হচ্ছে, ধরো ওই যে আমরা বলি যে লিমিট x টেন্ডস টু 0 f of x ইকুয়ালস টু l, এটার মানে হচ্ছে x এর মান শূন্যের নিকটবর্তী হলে f of x এর মান l এর নিকটবর্তী। তার মানে এই অনুক্রম অভিসারী হবে। তার মানে এই অনুক্রমটা যদি xn হয়, তাহলে xn এর একটা লিমিট থাকবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইকুয়ালস টু l। এটার মানে হচ্ছে এই যে n এর মান যদি ইনফিনিটির কাছাকাছি হয়, xn এর মানটা l এর নিকটবর্তী হবে, তবে এই lটাকে বলা হবে কি? সীমা। আর যদি সীমা কোনো থাকে, যদি কোনো অনুক্রমের সীমা থাকে এবং এই সীমাটা অনন্য হয়, একটা অনন্য সীমা, এবং সেটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার সসীম সংজ্ঞায়িত, সসীম। তাহলে অনুক্রমের এই সীমাটা যদি সসীম হয়, এই অনুক্রমের সীমাটা যদি সসীম এবং অনন্য হয়, অনন্য এবং সসীম হয়, তবে এই অনুক্রমটাকে বলা হবে অভিসারী অনুক্রম। তাহলে আমরা কি বুঝছি? তাহলে অনুক্রমের সীমা যদি সসীম এবং অনন্য হয়, তবে ওই অনুক্রমকে আমরা বলবো কি? অভিসারী অনুক্রম। ওকে, এটা আমরা ক্লিয়ার। এবার আসেন সীমায়িত। তো সীমায়িত আমরা সেট করছি, কোন একটা সেট যদি আপার বাউন্ডেড এবং হচ্ছে লোয়ার বাউন্ডেড হয়, দুটা যদি একসাথে হয়, তখন আমরা সেটটাকে বলছি হচ্ছে বাউন্ডেড সেট, রাইট? তো এখন এই সীমায়িত অনুক্রম মানে হচ্ছে এই অনুক্রমটা সীমায়িত, মানে হচ্ছে এটার
কি থাকবে, বাউন্ডেড অ্যাবভনেস এবং বাউন্ডেড বিলোনেস, অর্থাৎ এটা কি থাকবে, ঊর্ধ্বসীমাও থাকবে নিম্ন সীমাও থাকবে। যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে সীমায়িত অনুক্রম। তো আমরা এই সীমায়িত অনুক্রম দেখাবো কাদেরকে, যারা অভিসারী অনুক্রম। তো অভিসারী অনুক্রম মানে কি, তার একটা সসীম এবং লিমিট আছে, সসীম লিমিট আছে। তাহলে আমরা এখন ধরবো একটা অনুক্রম হচ্ছে xn, যেটা হচ্ছে কি অভিসারী এবং তার লিমিট হচ্ছে l। যেহেতু অভিসারী আমরা বলেই ফেলছি, তার মানে তার লিমিট অবশ্যই সসীম এবং অনন্য থাকবে। ওকে, তাহলে আমরা এই কথাটা একটু ক্লিয়ার করে লিখি। তাহলে মনে করি তাহলে অনুক্রমটা আমরা ধরে নিয়েছি হচ্ছে কি xn এবং তার সীমা হচ্ছে কি l। ওকে, এখন আসেন আমরা সীমা ধরে ফেলছি, কেন ধরছি, কারণ সে অভিসারী অনুক্রম, অভিসারী অনুক্রমের সীমা থাকে, ঠিক আছে। এখন এই সীমা কাকে বলে, সীমা থাকার জন্য আমরা অবশ্যই বলছি, এই যে এখানে সীমার সংজ্ঞাটা আমি আপনাদেরকে বলতেছি, বিকজ আমাদের আসলে বেসিক আমরা পড়াই নাই। তাহলে l কে xn অনুক্রমের সীমা বলা হবে যদি প্রত্যেক এপসাইলন 0 অপেক্ষা বড় এর জন্য একটি পূর্ণ সংখ্যা m বিদ্যমান থাকে m less or equal n থাকে, একটি m বিদ্যমান থাকে যেন xn minus l less than epsilon। এখন এটার মানে কি, এই যে এটা যদি হয় তাহলে l কে xn যেই অনুক্রম তার সীমা বলা হবে। এন্ড এটা বইয়ের ভাষা, ভাই আমি আপনাদের বইয়ের ভাষায় বলছি, বাট বইয়ের ভাষাটা একটু নেটিভ ভাষায় বলি। নেটিভ ভাষাটা কি, নেটিভ ভাষা হচ্ছে এই যে এই জিনিসটা না, এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা আসলে একটা সীমা নির্দেশ করে, এই জিনিসটা একটা খোলা ব্যবধি নির্দেশ করে। খোলা ব্যবধিটা কত, এটার মানে হচ্ছে এপসাইলন প্লাস, এর মানে হচ্ছে এপসাইলন মাইনাস এল কমা এপসাইলন প্লাস এল, এই যে একটা ব্যবধি, এই ব্যবধির মধ্যে এই অনুক্রমের n সংখ্যক টার্ম থাকবে। n সংখ্যক টার্ম বলতে n কি, n গুলো হচ্ছে m এর চাইতে বড়, তার মানে m হচ্ছে কি ছোট। তাহলে এই অনুক্রম যদি xn হয়, অনুক্রম xn, এই xnটাকে আমরা লিখতে পারি এক্সপ্লেন করে x1 x2 x3 ডট 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 xm-1 xm, তারপর হচ্ছে এভাবে যাবে, তাই তো। এখন এই অনুক্রমটার আমি যদি বলি mটা কি, mটা একটা কাউন্টেবল নাম্বার, তার মানে এটা হচ্ছে সসীম সংখ্যা, তাই তো। তার মানে এই যে xn x1 x2 x3 xm-1 সংখ্যক টার্ম এই ব্যবধির মধ্যে থাকবে না। কেন থাকবে না, কারণ এখানে থাকবে হচ্ছে xn গুলো। তো n হচ্ছে m এর চাইতে বড়, n হচ্ছে কি m এর চাইতে বড় বা m এর সমান। তার মানে আমাদের এই যে এই টার্মগুলো, এখানে টার্ম কয়টা আছে বলেন তো, এখানে টার্ম কি একটা নাকি অসীম সংখ্যক, অসীম সংখ্যক নিশ্চয়ই। তার মানে এখানে বলতেছে যে l কে xn এর সীমা বলা হবে যদি এই ব্যবধির মধ্যে এই xn অনুক্রমের অসীম সংখ্যক টার্ম থাকে। ক্লিয়ার, তার মানে আমাদের এই যে xn এর অসীম সংখ্যক টার্ম যদি এই ব্যবধির মধ্যে থাকে, তাহলে এই l কে xn যে অনুক্রম তার সীমা বলা হবে। তার মানে এর বাইরে কি থাকবে, এই সীমার বাইরে বা এই ব্যবধির বাইরে কয়টা থাকবে পদ। দেখো আমরা বলছি এখানে অসীম সংখ্যক, তার মানে এই যে m-1 এর পরে সবগুলো এই ব্যবধিতে চলে আসবে। তার মানে এই যে 1 থেকে m-1 পর্যন্ত তো এই ব্যবধির মধ্যে নাই, এটা তো বাইরে। তাহলে অনুক্রমটা যদি পুরাটা এটা হয়, এই যে এটা হচ্ছে অনুক্রম শুরু এখান থেকে এখানে শেষ। তাহলে আমরা মনে করো এখানে ধরলাম হচ্ছে কি, এটাকে ধরলাম এপসাইলন। তো এপসাইলনের সাথে এল যোগ করলে এটা, তাহলে এটা হচ্ছে এপসাইলন প্লাস এল, এটা হচ্ছে এপসাইলন মাইনাস এল। এখন দেখো অনুক্রমটা শুরু এখান থেকে আবার শেষ এখানে। তো এই যে এইখান পর্যন্ত, এখান থেকে এখানের মধ্যে কি সসীম সংখ্যক পদ আছে, অথবা এখান থেকে এইখানের মধ্যে কয়টা সসীম সংখ্যক পদ আছে। তাহলে এটার মধ্যে যখন চলে আসতেছে তখন এখানে অনুক্রমের এই ব্যবধির মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে।
সো এই যে এই ব্যবধিতে এই ব্যবধিটা কত, এখানে হচ্ছে এপসাইলন মাইনাস এল, এটা হচ্ছে এপসাইলন প্লাস এল। তাহলে এই ব্যবধির মধ্যে টার্ম থাকবে কত, ইনফিনিটি নাম্বার, অসংখ্য অগণিত টার্ম থাকবে। বাট এর বাহিরে এই যে এই অঞ্চলটাতে টার্ম থাকবে কি নির্দিষ্ট, ফাইনাইট নাম্বার, ফাইনাইট। তাহলে এই অঞ্চলটার মধ্যে কি থাকবে, ফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে। অর্থাৎ এখানে থাকবে সসীম সংখ্যক উপাদান, এখানেও থাকবে সসীম সংখ্যক উপাদান। অর্থাৎ এই যে এই ব্যবধিটা এপসাইলন মাইনাস এল এবং এপসাইলন প্লাস এল ব্যবধির বাহিরে এই যে এতগুলা টার্ম থাকবে। এই টার্মগুলা কয়টা আপনি গণেন, m-1 পর্যন্ত। তাহলে m তো বাস্তব ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে m তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা জানি এটা। তাহলে এই যে এইটার মধ্যে m-1 সংখ্যক টার্ম থাকবে কোথায়, এই ব্যবধির বাহিরে। তার মানে আমরা এই যে এই l কে xn এর সীমা বলবো যদি এই ব্যবধির মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম থাকে এবং এই ব্যবধির বাহিরে এই অনুক্রমের সসীম সংখ্যক টার্ম থাকে বা ফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে। তার মানে এই যে এই পুরাটা যদি অনুক্রমকে নির্দেশ করে, অনুক্রমের এই একটা নির্দিষ্ট ব্যবধি থাকবে, যে ব্যবধির বাহিরে থাকবে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক টার্ম আর ব্যবধির মধ্যে থাকবে কে, অসীম সংখ্যক টার্ম। এই কথাটা যদি আমরা মানি তাহলে আমরা এল কে xn এর কি বলতে পারবো, সীমা বা লিমিট বলতে পারবো। তাহলে আমরা লিমিট কি জিনিস বুঝছি। এখন লিমিট যদি বুঝেন তাহলে আমরা এই লাইন থেকে কি বলতে পারি, এই লাইন কি বলে, এই লাইন বলে যে যেন xn মাইনাস এল লেস দেন কত, এপসাইলন। তাহলে এই কথাটা আমাদের হচ্ছে লিমিটের সংজ্ঞা, রাইট। এখন এখানে আমরা কি লিখছি, মনে করি xn একটি অভিসারী অনুক্রম, তার সীমা হচ্ছে এল। তাহলে এখানে হচ্ছে এই লাইনটা হচ্ছে আপনাদের সংজ্ঞা বুঝাইলাম, আমি যেটা বেসিকে পড়াইতাম। তাহলে আমরা এই উপরের লাইন থেকে লিখতে পারি, তাহলে প্রত্যেক এপসাইলন 0 অপেক্ষা বড় এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m বিদ্যমান থাকবে যেন m লেস অর ইকুয়াল n এবং xn মাইনাস l। এই কথাটাই লিমিটের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারছি। যে তাহলে এই যে আমরা যেহেতু বলছি সীমা আছে l, তার মানে এই কথাটা সত্য, এই যে সীমার সংজ্ঞা অনুসারে এটা হয়। তো এটা কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করে এখন এটা ইমপ্লাই করে কি, এটা ইমপ্লাই করে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে মাইনাস এপসাইলন থেকে বড় xn মাইনাস l এবং প্লাস এপসাইলন থেকে ছোট ফর অল n গ্রেটার অর ইকুয়াল কি, অথবা আমরা লিখতে পারি m এর চাইতে n বড় বা সমান। এটা আমরা পাশে দিয়ে লিখে দিব। এটা মূলত আগে লিখে ফেলছি, যে আমরা আগে লিখছি, হ্যাঁ এটা আগে লিখছি। আগে লেখাটাই আসলে সুন্দর দেখায়, পরে লেখাটা আসলে অত ভালো দেখায় না, কারণ আমরা কাজটা এটার উপর বেস করে এটা করতেছি, সো এটা আগে বলে দিলাম। আর আমরা যদি এটা করে ওটা লিখি তাহলে আমরা দেখা যাবে মুখস্থের মতো মনে হয় আর কি। আচ্ছা, তো এখন দেখো এটা আমরা বুঝছি। এবার আপনারা একটু খেয়াল করেন এই অনুক্রমটা, এটা থেকে আমরা কি বুঝতে পারি, এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা থেকে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ যে এল কে যদি যোগ করে দেই তাহলে কি হবে, এল কে যদি যোগ করি এল মাইনাস এপসাইলন, আর কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে xn বড় লেস দেন এল প্লাস এপসাইলন ফর অল m। আচ্ছা, তো এখন একটু খেয়াল করেন, আমি মেবি উপরে কোথাও একটু একটা সংখ্যা রেখা আঁকছিলাম, সেখানে যে একটা ব্যবধি দিয়েছিলাম, এটা এল, আসলে এই যে এটা হচ্ছে এল আর এই দিকের এটা হচ্ছে এপসাইলন, হ্যাঁ এটা হচ্ছে এপসাইলন, তাহলে এটা হচ্ছে এল প্লাস এপসাইলন আর এটা হচ্ছে এপসাইলন, তাহলে এটা হবে কি এল মাইনাস এপসাইলন। আমি আগে মেবি এই ধারাটা একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই। আমি একটু আগে যে এটা বোঝানোর সময় একটা সংখ্যা রেখা আঁকছি, সেখানে একটা ব্যবধি নিয়েছিলাম, ব্যবধিতে আমি মেবি এটা করছিলাম যে এখানে লিখছি এপসাইলন, এদিকে এল এদিকে এল নিয়েছি, এটা একটু ভুল হয়েছে, আপনারা ওই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ আপনারা বুঝছেন আশা করি আমি কোন জায়গার কথা বলছি, পিছনে একটু ভুল হয়েছে। হ্যাঁ তো একটু খেয়াল করেন, তো এখন এটা মিন করে এটা, এখন আপনি একটু খেয়াল করেন তো এটার মধ্যে যে টার্মগুলো আছে এই ব্যবধির মধ্যে, সেই টার্মগুলো কারা, আমরা একটু আগে তাই দেখছিলাম, এখান থেকে ধারা শুরু, আমরা বলছি এইটা একটা ব্যবধি, এখানে ধারা শেষ। এখন ধারাটা শেষটা এখানেও হইতে পারে, শেষটা এখানেও হয়ে যেতে পারতো, আবার শুরুটা এখান থেকেও হইতে পারতো, এখান থেকেও হইতে পারতো। তাহলে এখন কোথায় শুরু, বাট শুরু কোথায় শেষ কোথায় আমি জানি না, কিন্তু আমি এটা জানি এই ব্যবধির বাইরে ফাইনাইট নাম্বার অফ টার্ম আছে, আর এই ব্যবধির ভিতরে n সংখ্যক বা অসীম সংখ্যক টার্ম এই ব্যবধির মধ্যে আছে।
তার মানে এর বাইরে যে ফাইনাইট নাম্বার অফ টার্ম আছে সেগুলা কে, ধরেন এটা x1 x2 x3 ডট ডট ডট, এটা নিশ্চয় কে, এটা নিশ্চয় আপনারা জানেন l মাইনাস এপসাইলন, তাই তো। এখন এই x2 x3 x4, তাহলে এই যে ধরেন এটা হচ্ছে x4 x5 x5 x6, তো এইভাবে আস্তে আস্তে xm মাইনাস 1, আর এখানে যেটা আছে সেইটাকে আমরা বলছি হচ্ছে l প্লাস এপসাইলন নিশ্চয়। তাহলে দেখেন এই যে এই ব্যবধির বাইরে টোটাল যে টার্মগুলো আছে এদের মধ্যে সবচেয়ে ছোট টার্মগুলো কারা, সবচেয়ে ছোট টার্মগুলো এই যে এগুলো নিশ্চয়ই। এখন এই যে এগুলো যে এই পাশে, এই যে এই টার্মগুলো যে এই পাশে আছে এটাকে আমরা শিওর, আমরা তো এই পাশে যে শিওর না, এটা তো এই পাশেও থাকতে পারে, তবে আমাদের যে ধারাটা এখানেও শেষ হয়ে যেতে পারতো, তাহলে এটা শেষ হয়ে যেতে পারে যেহেতু, তাহলে এই টার্মগুলো কোথায়, তখন এই টার্মগুলো তাহলে নিশ্চয়ই এই পাশে। আবার যদি ধারাটা এখান থেকে শুরু হতো তাহলে এই টার্মগুলো কি এই পাশে, না এই টার্মগুলো তখন এই পাশে থাকতো। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মনে করি ধরি আলফা ইকুয়ালস টু মিনিমাম অফ, আচ্ছা দেখেন আলফা হচ্ছে ওই সকল টার্ম এখানে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে ছোটটা, তাহলে আলফা তাদের মধ্যে সবচেয়ে ছোটটা যদি হয় তাহলে সে আলফা তাদের মধ্যে সবচেয়ে ছোটটা হলে কি বোঝায়, বোঝায় যে এখানে ধারাটা কোথা থেকে শুরু হয়েছে সেই মানটাকে আমরা আলফা বলতেছি। তাহলে আলফা হচ্ছে কি মিনিমাম অফ এখানে যতগুলো টার্ম আছে, তো টার্ম তো এগুলো তো ইনফাইনাইট নাম্বার, এগুলো তো আমার কাউন্ট করার দরকার নেই, তাহলে আমি এই যে এগুলা আর এই যে এগুলার মধ্যে সবচেয়ে ছোটটা নিলে হবে। তাহলে এগুলার মধ্যে সবচেয়ে ছোটটা নিতে গেলে আমরা এখানে কি লিখবো, x1 x2 x3 ডট 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 xm মাইনাস 1 লিখলাম, এবং আমার তো এই পাশ থেকে লেখার দরকার নাই, এটা তো ছোট হওয়ার চান্স নাই, এটা হচ্ছে আমার এই ব্যবধির চেয়ে বড়, এই ব্যবধির বড় টার্ম, তাহলে এটা বাদ, এটাতে আমাদের ধারাটা শেষ হইতে পারে অথবা এটার পরে শেষ হইতে পারে। যদি এটার পরে এই অংশটা না থাকে তাহলে এই অংশটা এই পাশে, বাট এটা আছে শিওর, তাহলে এই টার্মগুলো কি এই পাশে, তো এই টার্মগুলোকে আমি এই পাশে লিখলাম, ওই যে x1 x2 x3 ডট ডট x4 x5 x6, তারপর xm মাইনাস 1, এই যে m মাইনাস 1টাকে এই পাশে রাখছি, বাট আমি এই পাশেও লিখছি, কারণ কি এখানেও ধারাটা শেষ হয়ে যেতে পারতো, তো এই পাশে লিখছি। এদের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে কে, এদের মধ্যে সবচেয়ে ছোটটা হবে আমার আলফা, এবং দেখো এখানে সবচেয়ে ছোট তো এটাও হইতে পারে, এখান থেকে তো শুরু হইতে পারতো ধারাটা, তার মানে l মাইনাস এপসাইলনটাও এই ব্যবধির মধ্যে আসবে, তাহলে l মাইনাস এপসাইলন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ছোটটাকে আমরা কি ধরছি, আলফা ধরছি। তাহলে এখন এদের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে নিশ্চয়ই আমাদের এই সেটের সুপ্রিমাম বা এই অনুক্রমের সুপ্রিমাম, তাহলে এখন এবং বিটা আমরা ধরলাম যে max ম্যাক্সিমাম অফ এদের মধ্যে ম্যাক্সিমাম, তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে তো আমরা শুরুর দরকার নেই, কারণ এটা তো সবচেয়ে ছোট, এই যে এটা তো ছোটই, এটা আমরা জানি এই ব্যবধির মধ্যেই ছোট, ধারাটা যদি এখান থেকেও শুরু হইতো তাহলে এটা সবার ছোট, তাহলে ম্যাক্সিমামের মধ্যে এটা থাকবে না, ম্যাক্সিমামের মধ্যে থাকলে সর্বোচ্চ কি এইটা সর্বনিম্ন থাকতে পারে, এবং বাকি এরা যদি এই পাশে না থেকে এই পাশে থাকতো এরাও থাকতে পারে। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে এই টার্মগুলো এবং এই টার্মগুলো এবং এইটা, এদের মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে আমার কি এখানে বড়, অর্থাৎ বিটা। তাহলে এখানে বিটা কি হবে, বিটা হবে x1 x2 ডট 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 xm মাইনাস 1, এবং সর্বশেষ আছে l প্লাস এপসাইলন। আশা করি আমরা এটা বুঝছি। এখন দেখেন এটা দ্বারা কি বোঝায়, এই সেটের মধ্যে বা এই অনুক্রমের মধ্যে সবচেয়ে ছোট টার্মটা কে, সবচেয়ে ছোট টার্ম হচ্ছে আলফা। কেন আমরা বলছি এই যে এই টার্মগুলোর মধ্যে সবচেয়ে ছোটটাই হচ্ছে আলফা, তার মানে এই যে এখান থেকে এখানে ধারা আমার শেষ, শুরু আর শেষ, তাহলে এই ধারার মধ্যে সবচেয়ে ছোট টার্মটাকে আমরা আলফা ধরে নিচ্ছি না, এই যে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট টার্ম আলফা, আর এদের মধ্যে সবচেয়ে বড় টার্ম হচ্ছে কি বিটা। তাহলে আমরা বলতেই পারি xn যেহেতু এটার মধ্যে আছে, xn যেহেতু এখানে আছে এই ব্যবধির মধ্যে আছে, তাহলে xn এটার মধ্যে আছেই আছে, ছোটটার মধ্যে যদি থাকে বড়টার মধ্যে থাকবে। তাহলে এই যে এটা হচ্ছে ছোট ব্যবধি, এটার মধ্যে xn আছে, তার মানে কি বড় ব্যবধির মধ্যে xn আছেই আছে, তাহলে বড় ব্যবধিকে এটা হচ্ছে একবার মিনিমাম যদি হয় এটাকে আমরা বলছি আলফা, আর এটা হচ্ছে একবার ম্যাক্সিমাম ভ্যালু যদি হয় এটা হচ্ছে আমাদের বিটা। তাহলে এখন দেখো xn আছে এর মাঝখানে, তাহলে আমরা বলতেই পারি যে এটা মিন করে বা এটা ইমপ্লাই করে যে এটা ইমপ্লাই করে কি, এটা ইমপ্লাই করে দ্যাট ইমপ্লাইজ xn এটা থেকে বড়, কার থেকে, আলফা থেকে বড়। এখন ধরো এটা যদি একটা বিন্দু অনুক্রম হয় বা একবারে ছোট একটা পয়েন্টের মধ্যে অনুক্রমটা হয় তাহলে এটা আলফার সমান হইতে পারে, বড় জোর xn এর একবারে নিম্ন পদটা আলফার সমান হইতে পারে। আলফা যখন এটা হয়ে যাবে তখন xnটা কি আলফা থেকে শুরু হবে, আর সর্বোচ্চ হইলে বিটা হবে এবং বিটার সমান হইতে পারে, সেজন্য বিটা যখন এটা হয়ে যাবে, দশমিকা যখন এটা হয়ে যাবে তখন বিটার সমান হইতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা ইমপ্লাই করে এটা। তাহলে এখানে আমরা বলতে পারি ফর অল n
গ্রেটার দেন এম। ঠিক আছে, তাহলে এখন এই যে এইটা কি ভাই, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই যে এই ধারাটার অনুক্রমের নিম্ন সীমা, এটা হচ্ছে অনুক্রমের ঊর্ধ্ব সীমা। তাহলে এই অনুক্রমটা কি, তাহলে এই অনুক্রমটা সীমায়িত না, তাহলে এটা মিন করে কি, অর্থাৎ অনুক্রমটি সীমায়িত। আশা করি এটা বুঝছেন। এই যে এটাই তো সীমায়িত দেখানোর কৌশলই তো এটা দেখাইতে পারলেই তো অনুক্রমটা সীমায়িত। তার ঊর্ধ্ব সীমাও আছে, নিম্ন সীমাও আছে। যে সকল সেট, আমরা সেট আর অনুক্রমকে এখানে সেম বলতেছি কারণ সংজ্ঞাগুলো সেম। তাহলে অনুক্রমের ঊর্ধ্ব সীমা আছে, অনুক্রমের নিম্ন সীমা আছে। তাহলে বাউন্ডেড অ্যাবভ এবং বাউন্ডেড বিলো দুটা যদি থাকে আমরা বলছি কি সেটা সীমায়িত হবে, মানে বাউন্ডেড হবে। সো এই অনুক্রমটা হচ্ছে বাউন্ডেড। এবং আলফা বিটা কিন্তু সসীম, কারণ এই যে এখানে সসীম বা ফাইনাইট নাম্বার অফ টার্ম আছে, এখানেও ফাইনাইট নাম্বার অফ টার্ম আছে, তাহলে এদের মধ্যে যেটাই নেন সেটা অবশ্যই সসীম হবে। দ্যাটস আমরা বলছি আলফা থেকে এটা বড় এবং বিটা থেকে এটা ছোট, এটা মিন করে এই অনুক্রমটি সীমায়িত বা হচ্ছে বাউন্ডেড। তো এই যে এই কথাটা দিয়ে, এই থিওরামটা দিয়ে আমরা এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো চ্যাপ্টার 3 এর। তো চ্যাপ্টার 3 এর ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো একটু খেয়াল করেন। আমাদের এই প্রবলেমটা 5 নাম্বার প্রবলেম, এই প্রবলেমটা আমরা ভালো করে বুঝে বুঝে সলভ করব এবং এরপরে যে প্রবলেমগুলো আছে সবগুলো এই নিয়মে হবে। আমি এটার জন্য একটু বেশি কথা বলবো, পরেরগুলোতে আসলে খুব একটা কথা বলবো না, পরেরগুলোর ব্যাপারগুলো আপনারা বুঝে যাবেন এবং সেটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা থেকে আপনি ওখানে অ্যাপ্লাই করবেন। সো চ্যাপ্টার 3 এর এটা ছিল আমাদের প্রথম ম্যাথ এবং এই ম্যাথটাই আমরা ভালো করে শিখবো। তো আমাদের এখানে কি দেওয়া আছে, given s1 equals to √2 আর অনুক্রমটি দেওয়া আছে sn। তাহলে অনুক্রম কত, অনুক্রমটা হচ্ছে sn। sn হইতে পারতো, xn হইতে পারতো, an হইতে পারতো, এগুলো কোনো ম্যাটার করে না, yn ও হইতে পারতো। তো এই যে এখানে দেওয়া আছে s1 equals to এত এবং sn+1 equals to √2 plus √sn। আচ্ছা, এখানে একটু ভুল আছে, প্রশ্নটা এরকম ছিল না। প্রশ্নটা আমি যারা দিয়ে আসলে লেখাইছি সে মনে হয় এই জায়গাটা একটু খেয়াল করে নাই। আপনাদের বইয়ের 5 নম্বর সমস্যা, আমি 5 নম্বর সমস্যাটা একটু দেখি। হ্যাঁ, প্রশ্নে একটু ভুল আছে, যেখানে এই রুটটা আসলে পুরাটার উপরে, হ্যাঁ এই রুটটা পুরাটার উপরে। তাহলে প্রথম যে রুটটা এটা আসলে পুরাটার উপরে, পুরো এই ম্যাথটার উপরে। ঠিক আছে, এই রুটটা এখানে থাকবে, আপনাদের যারা যে আসলে টাইপ করছে সে একটু খেয়াল করে নেয় হয়তো। তো এখানে আমরা একটু বলে রাখি, আমাদের এটা ছিল প্রশ্ন একটু ভুল ছিল। তো এখন আমরা এখানে একটু খেয়াল করি, আমাদের বলছে অভিসারী। তো এই অভিসারীর জন্য আমরা দেখছিলাম যে যদি একটা সিকোয়েন্স এখানে অ্যাসেন বলছে, অ্যাসেন সীমায়িত হয়, সীমায়িত যদি হয় তাহলে এটাকে আমরা অভিসারী বলতে পারি। এবং শুধু সীমায়িত হলে বলবো না, আমরা আরো একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে মোনোটন। মোনোটন মানে হচ্ছে একমুখিতা। একমুখিতা, এখন একমুখিতা মানে হচ্ছে যে এই যে এই অনুক্রমটা মনে করেন 1 থেকে শুরু, 1/2, 1/3, 1/4 এভাবে যাচ্ছে। হ্যাঁ, এখন এই যে এই অনুক্রমটা শেষ কোথায়, আপনি n এর মান যাই বাড়ান, এই যে এটা মূলত হচ্ছে কি, এটা হচ্ছে 1/n, এই অনুক্রমটা কি 1/n। তো এই 1/n মানে কি, n এর মান আপনি যাই বসান, n এর মান আপনি যাই বসান স্বাভাবিক সংখ্যার n কিন্তু এখানে বসতে 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 আলটিমেটলি কোথায় যাবে, জিরোর দিকে যাবে। এখানে এই যে এই আপার লিমিটটা কত, 0 হবে, কারণ এটা জিরোর কাছাকাছি যাবে, কখনোই কি 0 হবে, 0 হবে না। তার মানে এই যে এইটার লিমিট হচ্ছে 0, তাই তো। এবং এই যে লিমিটের দিকে যাওয়ার ক্ষেত্রে সে কিভাবে যাচ্ছে, সে কোনোবার কি কমতেছে বাড়তেছে, দেখো 1 থেকে যে কমা শুরু হয়েছে, কমতে 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 0-র দিকে যাচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে মনোটনিক 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 ডিক্রিজিং সিকোয়েন্স, বা এটাকে বলা হয় একমুখী হ্রাসমান, একমুখী হ্রাসমান ধারা, একমুখী হ্রাসমান ধারা। বাংলা কথাগুলো কেমন জানি অড। তাহলে এটা হচ্ছে কি একমুখী হ্রাসমান বা মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স, মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স। আবার যদি কেউ এরকম হয় যে বাড়তেছে 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 বাড়তেছে, ধরো এরকম হলো 1/4, 1/3, এভাবে বাড়তে 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 1 পর্যন্ত আসলো। তাহলে এই যে এইটা থেকে হলো কি কমা থেকে বাড়তে 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 বাড়ছে, এই যে 1 এর দিকে যাচ্ছে। তাহলে এই যে 1 এর দিকে যাচ্ছে, এটা হচ্ছে মনোটনিক কি, মনোটনিক বৃদ্ধি পাওয়া মানে কি ইনক্রিজিং। তাহলে এটা হচ্ছে মনোটনিক ইনক্রিজিং
আর এটা হচ্ছে মনোটনিক ডিক্রিজিং। তাহলে আমরা এখানে এই একটা সিকোয়েন্সকে অভিসারী বলে দেব যদি সে সীমায়িত হয় এবং সে একমুখী হয়। একমুখী বলতে সেটা মনোটনিক ইনক্রিজিংও হতে পারে, মনোটনিক ডিক্রিজিংও হতে পারে। তো আমরা এই দুটা জিনিস চেক করব। তাহলে প্রথম কাজ আমাদের এই অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে তার সীমিততা যাচাই করব। কি যাচাই করব? সীমিততা যাচাই করব, অর্থাৎ সে বাউন্ডেড কিনা, এই সিকোয়েন্সটা বাউন্ডেড কিনা। তো বাউন্ডেড কিনা এটা যাচাই করার জন্য আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন তথা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করব। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পদ্ধতি এটা হচ্ছে আমরা ধরো n এর মান 1 2 এর জন্য চেক করব, n এর মান n+1 এর জন্য চেক করব। যদি দেখি যে 1 2 এর জন্য যেই প্রসেসটা সত্য n+1 এর জন্য ওইটা সত্য, তাহলে আমরা বলবো গাণিতিক আরোহ পদ্ধতিতে ওই ঘটনাটা n এর জন্য সত্য। কোনো একটা ঘটনা 1 2 এর জন্য সত্য, n+1 এর জন্য সত্য, তাহলে আমরা n+2 এর জন্য সত্য প্রয়োজনে এটাও দেখাবো। দেন আমরা এই চারটা যদি দেখাইতে পারি সত্য, তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারবো যে n এর মান n এর জন্য এটা সত্য। এটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস। সো আমার এখানে যা যা দেওয়া আছে আমি তা দিয়ে একটু আগাই। আমার এখানে S1 দেওয়া আছে, আমরা Sn এর মানও দেওয়া আছে। তো আমরা প্রথমে চেক করব কি সীমিততা যাচাই। তো সীমিততা যাচাইয়ের জন্য সীমিততা মানে হচ্ছে এইটা কি আসলে কোনোভাবে বাউন্ডেড কিনা, তাই তো, বাউন্ডেড কিনা। তো এখন আমরা S1 তো আছে এটা, তো S2 সমান কি বলেন তো? S2 সমান এখান থেকে বলা যায় S1 + 1, কারণ এই যে n+1, তাহলে আমি S2 সমান লিখতে পারি কি, S2 সমান লিখতে পারি 1 + 1। তাহলে এই 1 মানে কি S1, তো S1 মানে তো এটা √2। তাহলে আমরা ওই যে Sn এর জায়গায় লিখবো কি √2, √2 লিখবো। হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু কি লেখা যায় √2 প্লাস √2। এটা কি আশা করি বুঝছি সবাই, আমরা এটা বুঝে গেছি, নিশ্চয়ই এটা বুঝছি আমরা। এখন দেখেন এই যে এই S2টা 1 থেকে বড়, S2টা 1 থেকে বড় বিকজ আমার S1টা 1 থেকে বড়। আমরা এখানে লিখতে পারি যেহেতু S1 > 1, দ্যাট ইমপ্লাইজ S2 কি 1 থেকে বড়, বিকজ ওই যে S2টা তো S2 এর ভিতরে তো S1 আছেই, S1 তো আছেই, তাই না? তো যেহেতু S2 এর ভিতরে S1 আছে, তাহলে আমরা বলতে পারি S1 যদি S1 থেকে বড় হয় তাহলে S2 1 থেকে বড় হবে। এবং আমরা একটু এখানে খেয়াল করি, আমাদের এই যে S1টা √2, তার মানে S1টা এখান থেকে আমরা বলতে পারি যে S1টা 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, এটা বলতে পারি 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। এখন এখানে একটু খেয়াল করি, এই যে S2টা 1 থেকে বড়, যেহেতু S1টা 1 থেকে বড়, তো এখানে আমরা এবার এটাকে একটু কাউন্ট করে দেখি এটা কি 2 থেকে ছোট কিনা। এটাকে আপনারা ক্যালকুলেট করলে 2 থেকে ছোটই পাবেন। তাহলে আমরা এখানে বলতেই পারি এটা হচ্ছে 2 থেকে ছোট। ক্যালকুলেটরে বসায় দিয়ে দেখবেন এটা 2 থেকে ছোট হয়, ঠিক আছে? তো আমরা এটা বলতে পারি। এখন দেখেন তাহলে এই যে এই S1 এবং S2 এই ব্যবধির মধ্যে কি বাউন্ডেড, S1 এবং S2 কি এই ব্যবধির মধ্যে বাউন্ডেড। তাহলে এই যে S1 1 থেকে বড় 2 থেকে ছোট, S2 1 এবং 2 থেকে 1 থেকে বড় 2 থেকে ছোট, এই ব্যবধির মধ্যে কি তারা বাউন্ডেড বা সীমায়িত। এখন আমরা দেখাবো যে এটা n+1 এর জন্য সত্য। তার জন্য n+1 এর জন্য সত্য, দেন n+1 এর জন্য সত্য হলে আমরা গাণিতিক আরোহ পদ্ধতিতে দেখাইতে পারবো এটা n এর জন্য সত্য। এটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। আমাদের লোয়ার বাউন্ডারি দেওয়ার দরকার নেই, কারণ আমাদের n এর মান বলে দিয়েছে 1 অপেক্ষা বড় বা 1 এর সমান। তো 1 এর মান তো আমার দিয়ে দিছে কত, এই যে √2। তাহলে এখানে √2 হচ্ছে তার সর্বনিম্ন মান, তাহলে এটা আসলে দরকার নেই, এই লোয়ার বাউন্ডটা আসলে দরকার নেই, √2 হচ্ছে তার সর্বনিম্ন মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি √2 যেহেতু সর্বনিম্ন মান, দ্বারা শুরুটা কিন্তু √2 থেকে, সো আমরা এটাকে লোয়ার বাউন্ডেড এটা বলার দরকার নেই। সো আমরা এখন লিখতে পারি, ধরি এটা হচ্ছে S2টা 2 অপেক্ষা ছোট, তাহলে ধরি Sn-টাও কি 2 অপেক্ষা ছোট, এটা আমরা ধরছি। এখন আমরা এখানে একটু চালাকি করব। চালাকিটা হচ্ছে কি, এই যে Sn-টা আমার এখানে আছে, Sn এর উপরে কি আছে, রুট আছে, আমরা এই টার্মটা বানানোর চেষ্টা করব এইখানে। তাহলে কি করতে হবে, প্রথমে রুট করতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা রুট করে দিই, √Sn √2। তারপরে দেখা গেল আমরা উভয় পক্ষে একটা 2 যোগ করতে হবে, এই যে এই 2টা যোগ করতে হবে। দেন আমরা করব কি 2 প্লাস √Sn। 2 যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা একটা অবেদের অসমতার উভয় পক্ষে কি করা যায়, যোগ করা যায়, এটা আমরা জানি অসমতার বৈশিষ্ট্য অনুসারে। তাহলে এটা হচ্ছে কি 2 প্লাস √2। এখন দেখেন এবার এটার উপর আবার একটা রুট দিতে হবে, তার মানে এটার উপর আবার রুট দিতে হবে। তাহলে হচ্ছে 2 প্লাস √Sn, তার উপরে রুট দিলাম, এখানে হচ্ছে √2 প্লাস √2। তো এটা আপনারা বুঝছেন নিশ্চয়ই। এখন দেখেন তো ভাই এটা কি,
এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে s n plus 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে দ্যাট ইমপ্লাইজ s n plus 1 লেস দেন, এই যে এই জিনিসটা কি 2 অপেক্ষা ছোট, এটা 2 অপেক্ষা ছোট না, এটা 2 অপেক্ষা ছোট। তাহলে আমরা এটা তো 2 এর চেয়ে বড় না, 2 এর চেয়ে যদি বড় না, তাহলে আমরা বলতে পারি এটা 2 অপেক্ষা ছোট, এটা 2 অপেক্ষা ছোট, মানে এটা 2 অপেক্ষা ছোট, এইটা 2 অপেক্ষা ছোট। তার মানে এটা যদি 2 অপেক্ষা ছোট হয়, তাহলে এটা তো আবার এটার থেকেও ছোট। দেখো এটা 2 অপেক্ষা ছোট, আমরা এটা দেখছি উপরে কোথাও, এই যে এটা মেবি, বা ক্যালকুলেটর বসায় দেখবেন এটা 2 অপেক্ষা ছোট। তাহলে এটা যদি 2 অপেক্ষা ছোট হয় আর এটার চাইতে যদি এটা ছোট হয়, তাহলে নিশ্চয়ই এটা চাইতে ছোট। আর এটা মানে হচ্ছে যে এটা sn plus 1। তাহলে এখন দেখেন এটা যেহেতু 2 অপেক্ষা ছোট, আমরা কি বললাম? আমরা বলছি যে আমরা প্রথমে 1 2 এর জন্য দেখব, তারপরে আমরা n এর জন্য ধরে নিব, n plus 1 এর জন্য দেখাবো। তাহলে n plus 1 এর জন্য যদি এটা সত্য হয়, 1 2 এর জন্য সত্য, তাহলে দেখো আমরা s n plus 1 এর জন্য দেখালাম এটা সত্য 2 অপেক্ষা ছোট। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি কি বলে? s n ও 2 অপেক্ষা ছোট। তাহলে আমরা এটা দ্বারা কি বুঝছি? এই যে s n টা উর্ধ্ব দিকে সীমায়িত, অর্থাৎ উর্ধ্ব দিকে তার বাউন্ডারি আছে, সেটা হচ্ছে কত 2। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ s n একটি উর্ধ্ব সীমায়িত সিকোয়েন্স, অর্থাৎ তাহলে আমরা এটা সীমায়িত পাইলাম, তাই তো? এটা সীমায়িত, SN একটি সীমায়িত সিকোয়েন্স, SN একটি সীমায়িত সিকোয়েন্স, এটা বুঝছি। এবার আমাদের দেখাইতে হবে কি এটা হচ্ছে একমুখী কিনা। তাহলে সীমায়িত ও একমুখী যদি হয় তাহলে সে অভিসারী হবে। তাহলে আমরা এখন সীমায়িত দেখালাম, এবার আমরা দেখাবো হচ্ছে একমুখী। তো একমুখী কিভাবে দেখাবো? একমুখী মানে হচ্ছে আমরা একমুখী কাকে বলি? মনোটনিক ইনক্রিজিং আর মনোটনিক ডিক্রিজিং হচ্ছে SN এর মধ্যে SN একটা ধারা যদি হয়, এই SN এর যদি এরকম টার্ম থাকে, যে টার্মগুলো হচ্ছে এরকম SN অপেক্ষা SN plus 1 যদি বড় হয়, তাহলে এটাকে বলা হয় স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং। স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং মানে হচ্ছে যথাযথ কি অগ্রগামী বা যথাযথ একমুখী বৃদ্ধি, তাই তো? একমুখী বৃদ্ধিমান সিকোয়েন্স, এটা বাংলায় বললে। আর ইংলিশে বললে এটা হচ্ছে মনোটনিক ইনক্রিজিং এবং সেটা হচ্ছে স্ট্রিক্টলি। তাহলে স্ট্রিক্টলি মানে যথাযথ, আর যদি ইকুয়াল থাকে তাহলে হচ্ছে মনোটনিক ইনক্রিজিং। মনোটনিক ইনক্রিজিং মানে হচ্ছে এটা টার্মের চাইতে তারপরের টার্মটা বড়, এটা টার্মের চাইতে তারপরের টার্মটা যদি বড় হয় তাহলে এটা হচ্ছে কি বড় বা সমান হলে হচ্ছে মনোটনিক ইনক্রিজিং। আর শুধু বড় হইলে স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে যথাযথ বড়। আর SN is greater than যদি হয় SN plus 1, অর্থাৎ SN টা যদি SN plus 1 এর চাইতে বড় হয়, তাহলে তার মানে কি আগের পদটা পরের পদের চাইতে বড়, তার মানে এটা হচ্ছে মনোটনিক ডিক্রিজিং এবং সেটা হচ্ছে স্ট্রিক্টলি, সেটা কি স্ট্রিক্টলি। আর যদি সমান হয় তাহলে আমরা বলবো এটা কি, এটা হচ্ছে মনোটনিক ডিক্রিজিং। আর যদি সমান না হয় তাহলে হচ্ছে স্ট্রিক্টলি ডিক্রিজিং। সো এই যে এই সমানের ব্যাপারটা আমরা বাদ দিয়ে যদি হিসাব করি তাহলে হচ্ছে মনোটনিক ইনক্রিজিং আর মনোটনিক কি ডিক্রিজিং, অর্থাৎ একমুখী ক্রমবর্ধমান, একমুখী ক্রম হ্রাসমান। তো আমরা এখন দেখাবো হচ্ছে কি, আমরা দেখাবো হচ্ছে পরপর পদগুলো কি একটা চাইতে একটা বড়, পরপর পদগুলো একটা চাইতে একটা বড়, বা পরপর পদগুলো একটা চাইতে একটা ছোট, আমরা এটা দেখাবো। তাহলে এটা হচ্ছে একমুখিতা যাচাই। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন করব হচ্ছে একমুখিতা যাচাই। তো এখন এই একমুখিতা যাচাই করি। একমুখিতা যাচাই করার জন্য আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে S1 কত? S1 হচ্ছে √2। আমরা S2 সমান পেলাম হচ্ছে √2 + √2। এখন এটা আমরা দেখতে পেলাম এই মানটা
এই মানটা এই মানের চাইতে বড়। আপনি একটু ক্যালকুলেটর চাপবেন, ক্যালকুলেটর চাপার পরে দেখবেন কোনটা বড়, এইটা নাকি এটা। নিশ্চয়ই এটা বড় হবে। তাহলে এটা যেহেতু এটা চাইতে বড়, এটা যেহেতু এটা চাইতে বড়, তার মানে আমরা বলতে পারি দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি S1 এর চাইতে S2 টা বড়। এটা আমরা দেখালাম। তাহলে S12 এর জন্য এটা সত্য, S12 এর জন্য কি S1 এর চাইতে S2 টা বড়। তাহলে এখন আমরা ধরে নিব কি Sn আর Sn+1 এর জন্য এটা সত্য। তো দেখাবো এরপর আমরা কি করব, গাণিতিক আরোহ পদ্ধতি। তাহলে আমরা ধরি যে Sn এর চাইতে Sn+1 বড়। ঠিক আছে, এখন এই সত্যটা যদি হয়, এটা যদি সত্য হয়, তাহলে আমরা বলতে পারবো এই ধারাটা কি মনোটোনিক ইনক্রিজিং, রাইট? যেহেতু পদ আগের পদের চাইতে বড়। তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি, এবার এখানে কি করব, আমরা ওই যে Snটা যেখানে আছে, এখানে যে রুট আছে, রুটটা পুরোটা টানেন, তো Sn এর মতো করে বানাবো, তারপর আমরা এখানে মান বসায় দিব, রাইট? তাহলে এখন আমরা এখানে লিখতে পারি Sn কে রুট করতে হবে, √Sn √Sn+1। তো এখন আমরা এখান থেকে একটা 2 যোগ করব এবং রুট করব, √2 √Sn √2 √Sn+1। এখন দেখেন তো ভাই, এইটা কি মিন করে আর এটা কি মিন করে। আমরা বলছিলাম Sn+1 = √2 √Sn। তাহলে এখানে যত, এখানে তার চাইতে এক বেশি, এখানে যত, এখানে তার চাইতে এক বেশি। তাহলে এখন যদি আমার এখানে n+1 থাকে, তাহলে এখানে এক বাড়ায় দেন, n+1 এর সাথে এক বাড়ালে n+2। তার মানে এটা বোঝাচ্ছে হচ্ছে Sn+2 আর এটা হচ্ছে Sn+1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি Sn+1 is greater than, less than, Sn+1 is less than Sn+2। এই জায়গাটা অনেকে বুঝে না, যে এই যে আপনি এটা বুঝেন না, এখানে যা, এখানে তার চেয়ে কম। আর পুরোটা তো দেখেন, এই পাশে হচ্ছে, এখানে আছে n, তাহলে এই পাশে হবে কি Sn+1, আর এই যে পাশে আছে n+1, তাহলে এখানে কি হবে Sn+2। যেহেতু এখানে যা, এখানে তার চেয়ে এক বেশি, তাই তো? তাহলে এটা আমরা সত্য দেখলাম। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস বা গাণিতিক আরোহ পদ্ধতি, গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে, গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমরা কি লিখতে পারি, Sn+1 is greater than Sn। তাহলে এখন আমরা, অর্থাৎ S1 এর চাইতে S2 বড়, S2 এর চাইতে S3 বড়, S তার চাইতে হচ্ছে Sn-1 বড়, তার চাইতে Sn বড়, তার চাইতে Sn+1 বড়। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ আমাদের যে ধারা বা সিকোয়েন্স, অর্থাৎ Sn কি মনোটোনিক ইনক্রিজিং বা একমুখী ক্রমবর্ধমান ধারা। এইটুকু আমরা বুঝলাম। এখন দেখেন, এবার আমরা এটাকে দেখালাম কি, একটু আগে দেখালাম, সেটা হচ্ছে কি সীমায়িত, এবং আমরা দেখালাম হচ্ছে এটা একমুখী ক্রমবর্ধমান। তো আপনাদের একটা থিওরাম আছে, এই যে একবার 3 নম্বর থিওরামটা, এই 3 নম্বর থিওরামটা বলছে কি একমুখী ক্রমবর্ধমান অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি অনুক্রমটি সীমায়িত হয়। তাহলে এখন আমরা যে অনুক্রমটা দেখলাম, সেটা কিন্তু একমুখী ক্রমবর্ধমান ধারা, এবং সেটাকে আমরা সীমায়িত আগেই দেখিয়ে আসছি। যেহেতু এই অনুক্রমটা একমুখী এবং ক্রমবর্ধমান এবং হচ্ছে সীমায়িত, তাহলে আমরা বলতেই পারি এই সিকোয়েন্সটার, এটা হচ্ছে বাই থিওরাম 3 নম্বর থিওরাম অনুসারে, আপনাদের বইয়ের 3 নম্বর উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এই Sn-টা এটা হবে অভিসারী সিকোয়েন্স। এখন আমরা লিখব কি, যেহেতু Sn সীমায়িত এবং একমুখী ক্রমবর্ধমান, অর্থাৎ
Sn অভিসারী। আমি বাংলা আসলে খুব ভালো লিখতে পারি না, আপনারা বাংলাটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আপনারা একটু শুধরে নেবেন। তো আমার কাজ হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া, বাংলা এখানে পণ্ডিত দেখায় লাভ নেই, আমি বাংলা পণ্ডিত পারি না আসলে, কি করব। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অভিসারী। এখন আমরা সীমা নির্ণয় করবো। অভিসারী মানে কি, অনন্য সীমা বিদ্যমান। আপনি ম্যাথ করতে মজা লাগবে যখন আপনি প্রত্যেকটা টার্মের পরে একটার পরে একটা কাজ করবেন। কেন করবেন এটা বুঝবেন, কেন আমি এটা করবো, কেন এটা করবো না। তো এটা যদি আপনি বুঝে যান, আপনি ম্যাথ করতে অসুবিধা কোথায়। সো কিচ্ছু নাই এখানে, প্রমাণ করার কিচ্ছু নাই, সবই সোজা জিনিস। তো এখন আসেন আমরা এখন দেখাবো কি তার সীমা আছে। তাহলে আমরা ধরি, তাহলে এখন আমরা ধরি Sn এর সীমা L। তাহলে দেখেন Sn এর সীমা L মানে কি, Sn লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইকুয়ালস টু L, এটাই তো মিন করে। এখন এটা যদি মিন করে, এটার পরে আমরা এটাও লিখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে Sn+1 ও লেখা যায়, Sn+2 লেখা যায়, যত ইচ্ছা তত লেখা যায়। আর আমরা লিখবো কি, আমরা লিখবো Sn+1 লিখবো আর Sn লিখবো, বিকজ আমাদের Sn+1 দেওয়া আছে প্রশ্নে, আমাদের এই যে এখানে Sn+1 এর মানটা দেওয়া আছে। তো এটা একটু মাথায় রাখবেন, আমরা এই দুটো লিখবো। তাহলে এখন Sn = 12 এবং এটা সমান কি L। তো এখন আমরা জানি কি গিভেন, এটা আমরা ধরে নেওয়ার পরে অর্থাৎ এটা লেখা যায়। হ্যাঁ, তাহলে গিভেন আমরা কি লিখবো, এখানে আমরা আমাদের দেওয়া আছে হচ্ছে Sn+1, Sn+1 ইকুয়ালস টু কি √2 প্লাস √Sn। এখানে আমি আবারও বলছি, রুটটা ছিল এখানে ভুল হয়ে গেছে, যে আমার উঠাইছিল সে আসলে এটা খেয়াল করে নাই। ওকে, তাহলে এখন একটু খেয়াল করেন। এবার আমরা যেটা করব, আমরা উভয় পাশে বর্গ করে দিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ Sn+1 এর স্কয়ার ইকুয়ালস টু 2 প্লাস √Sn। তো এখন লিমিট যদি আমরা উভয় পক্ষে অ্যাপ্লাই করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn+1 এর স্কয়ার ইকুয়ালস টু 2টা তো ধ্রুবক, এর সামনে লিমিট দেওয়ার দরকার নেই, প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি √Sn। তো এই যে Sn এর লিমিটটা L, তাহলে √Sn ও কত L। কারণ লিমিটের সংজ্ঞা যাদের ক্লিয়ার তারা এই ব্যাপারগুলো আসলে খুব সহজেই বলে ফেলতে পারে। কারণ লিমিট কি জিনিস, লিমিট হচ্ছে, দেখো x এর মান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এখানে যদি আমি 1 কোটি দিই, 1 কোটি x কি শূন্যের কাছাকাছি হবে। এখন দেখো Sn টেন্ডস টু যদি L হয়, Sn যদি L এর নিকটবর্তী হয়, তাহলে আমরা বলতে পারি যে Sn কে যদি আমি রুট করি, সেটাও কি হবে, L এর নিকটবর্তী হবে। যে এখানে আমি যা ইচ্ছা তা দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে লিমিটের বৈশিষ্ট্য, ইন্টারমিডিয়েট আমরা এগুলো শিখে আসছি। সো এবার আপনারা এখানে মান বসায় দেন, এটার মান দিছিল হচ্ছে L, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে L² ইকুয়ালস টু 2 প্লাস √L। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম কি, L² - 2 ইকুয়ালস টু √L, এটার স্কয়ার করে দেই, তাহলে হচ্ছে L টু দি পাওয়ার 4 মাইনাস 4L² প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে L। এটা একটা মিডল টার্ম করব, L টু দি পাওয়ার 4 মাইনাস 4L² মাইনাস L প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু 0। এখন এটা মিডল টার্ম করে আমরা এটা মান বের করব, ঠিক আছে। অর্থাৎ L এর এখানে যে মানগুলো আসবে তাদের যে কোনো একটা হবে কি আমাদের এই অনুক্রমটার সীমা। L এর এখান থেকে যে মানগুলো আসবে সমাধান করলে তাদের যে কোনো একটা হবে কি আমাদের এই সিকোয়েন্সের সীমা। আশা করি আপনারা এটা বুঝছেন। তো এখন L এর মান আমরা এখানে এই 4 আছে, তো যে কারণে আমরা সিদ্ধ করতে হবে। দেখেন আমরা L এর মান যদি 1 বসাই, 1 - 1 1 - 4 - 1, তাহলে এই 1 এই 1 বাদ, এখানে 4 এখানে -4, তাহলে এটা 0। তার মানে L 1 দ্বারা সিদ্ধ হয়। তাহলে এই রাশিটা, এই সমীকরণটা 1 দ্বারা কি হয়, সিদ্ধ হয়। তার মানে 1 একটা উৎপাদকের বা 1 একটা মূলভাবের। তাহলে আমরা লিখতে পারি L - 1, L - 1 চারবার লিখবো যেহেতু গাছ 4, L - 1 L - 1 চারবার লেখার পরে ইকুয়ালস টু 0 আসবে। এবং আপনি এবার দেখেন L টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে L কিউব দেওয়া লাগবে, কিউব দিলাম, তাহলে L টু দি পাওয়ার 4 পেয়ে গেলাম, সাথে একটা L কিউবও পেয়ে গেলাম। কিন্তু আমার L কিউব তো এখানে ছিল না, তাহলে এখানে কি করতে হবে, এখানে আছে -L কিউব, এখানে প্লাস একটা L² গুণ করে দেন। তাহলে এই যে L² আর L গুণ করলে L কিউব, এদিকে আছে -L কিউব, এদিকে আছে +L কিউব বাদ। তাহলে এখন এই যে এটা আমাদের এই পদটাকে দিয়ে দিল, এইটা মিলে। এখন দেখেন L² - 1, তাহলে কি -L² পেলাম। তাহলে এখানে আছে -L² 4টা, তাহলে আমি এখানে পাইছি কটা, একটা। তাহলে এখানে আমরা দিতে হবে মাইনাস কত, L²
সরি এল 3টা দিতে হবে। তাহলে এখন 3টা এল আর এদিকে এল গুণ করলে 3l স্কয়ার, আর এদিকে আছে একটা মাইনাস এল স্কয়ার, 4টা এল স্কয়ার হয়ে গেল। তাহলে এরা গেল। এবার আসেন আমার তাহলে তারপরের টার্ম কি, -3l, এদিকে হচ্ছে -1, তাহলে মাইনাস আছে প্লাস 3l হয়ে গেল, কিন্তু এখানে আছে মাইনাস এল আর এদিকে আছে কি প্লাস 3l। তাহলে আমার এখানে লিখতে হবে কি -4l। তো -4 যদি আমি দেই, আমার এখানে -4 দিলাম, তো -4 দেওয়ার পর এবার দেখেন এই যে -4l আর এদিকে মাইনাস আছে প্লাস 3l, তো 3l আর -4 যোগ করলে শুধু -l থাকে। তারপরে এদিকে আছে 4। এখন দেখেন এই যে -4 আর -1 গুণ করলে 4, তার মানে পুরো টার্মটা মিলে গেছে। এরকম করে মিলে যাবে, আপনাকে জাস্ট একটু কি করতে হবে, ক্যালকুলেটর করে কোন একটা ভ্যালু আপনাকে বের করে নিয়ে তারপর এভাবে যত ঘাতের ততগুলো উৎপাদক লিখে ফেলুন, তারপরে গুণ করে একটু মিলাইতে হবে। এগুলো আপনারা ইন্টারমিডিয়েটের জটিল সংখ্যা যে চ্যাপ্টার, এখানেও কিছু ম্যাথ করছিলেন ইন্টারমিডিয়েটে। সো ইন্টার স্টুডেন্ট যারা পড়ান তাদের জন্য এই জিনিসগুলো ক্লিয়ারলি আসলে মনে থাকবে। আর আপনারা যারা 9, 10 মিডল টার্ম এগুলো একটু ভালো করে আসছেন, আই হোপ আপনাদের এগুলোতে প্রবলেম হওয়ার কথা না। সো আপনারা এখান থেকে লিখতে পারবেন এল কিউব প্লাস এল স্কোয়ার মাইনাস 3l এবং -4 একটা উৎপাদক, আর একটা হচ্ছে l - 1। কিন্তু সীমা কিন্তু 1 হইতে পারে না, l 1 হইতে পারে না, l ইজ নট ইকুয়াল 1। কেন? কারণ আমাদের বলছে যে ধারার সিকোয়েন্স একবারে s1টা কত ছিল, √2। এটা তো 1 অপেক্ষা বড়, এটা কি 1 অপেক্ষা বড় না? 1 অপেক্ষা বড় নিশ্চয়। তো এই যে এটা হচ্ছে ধারার একবারে প্রথম পদ, তো প্রথম পদ এটা কিন্তু 1 অপেক্ষা বড়। তাহলে আপনি কিভাবে ধারার প্রথম পদ বা শেষ পদ ছাড়া অন্য কেউ কি, এটা অন্য কোনো সীমা হইতে পারে কিন্তু সুপসীমা হবে না, সেটার মধ্যে থাকবে না। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এই ওয়ানটা কি হইতে পারে না, এই ধারাটার সীমা হইতে পারে না। তার মানে আমরা বলতে পারি যে দ্যাট ইমপ্লাইজ এল কিউব প্লাস এল স্কোয়ার মাইনাস 3l মাইনাস 4 ইকুয়ালস টু 0 এর একটি ধনাত্মক মূল Sn এর সীমা হবে। অ্যান্সার। তো এখন দেখেন এখানে আমরা লিখে দেব কিন্তু l ইজ নট ইকুয়াল 1, এটা আমরা লিখে দিয়ে পরের লাইনে চলে আসবো। সো এটা ছিল আমাদের একটা ম্যাথ। এরকম আরো কতগুলো ম্যাথ আমাদেরকে আমরা আসলে রাখছি এখানে। আপনারা দেখেন এই যে এই ম্যাথটা আর আগের ম্যাথটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, মেবি পার্থক্য নাই, বিকজ আমরা আসলে আগের ম্যাথটা পুরো বেসিক সহকারে বুঝছি। তো যারা বেসিক ক্লিয়ারলি এই ম্যাথটা বুঝছেন, আগেরটা বুঝছেন, তাদেরকে আমি বলবো আপনারা এইটা ভালো করে আগে করেন। এবং এটার আমি প্রত্যেকটা জায়গায় একবারে যত রকমের ইনফরমেশন দরকার আছে প্রত্যেকটা জিনিস দিছি। সো যারা ফ্রিতে পাইছেন এটা, তারা এইটা ভালো করে করেন। আর আমাদের পেইড ব্যাচ যারা, তারা পরবর্তীগুলোও পেয়ে যাবেন। সো প্যারা নাই, আপনারা যারা ফ্রি পাইছেন এটা ভালো করে করলে বাকিগুলো অবশ্যই পারবেন। আর যারা পেইড ব্যাচে আসতে চান, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01635070359। তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পেইড ব্যাচে চলে আসতে পারেন। সো আসলে আপনি আপনার বাকি অঙ্কগুলো এইভাবে বুঝতে পারবেন। সো আশা করি আপনি এইটুকু বুঝছেন এবং পরীক্ষা আপনার ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।